রাত্রেবেলা কোথায় যাচ্ছ? তোমার না কইলাম আমার বন্ধুরা তার পরিবার আইতেছে, ওদের রিসিভ করতে রিসোর্টে যাইতেছি। তোমার যাওয়ার কি দরকার? ম্যানেজারকে পাঠিয়ে দিলেই তো হয়। সাইম আর ফরিদ আমার ভালো বন্ধু, ম্যানেজারের না। এতই যদি ভালো ফ্রেন্ড হয় তোমার সাথে 13-14 বছর যোগাযোগ রাখেনি কেন? আরে আজব তো, আমিও তো 13-14 বছর তাদের সাথে কোনো যোগাযোগ রাখি না। যাই হোক, রাতে কখন আসবা? কখন ফিরমু তা তো জানি না, আর ওরা কখন রিসোর্টে আইবো সেটা তো জানি না। জীবনে অনেক মানুষ দেখেছি, কিন্তু তোমার মতো বন্ধু পাগল মানুষ দেখিনি। আজ এত বছর পর আমার পুরানা বন্ধুদের লগে দেখা হইব, মনের মধ্যে তো একটু পাগলামি কাজ করবই। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও আর সাবধানে বাসায় ফিরে এসো। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আর তুমি তাড়াতাড়ি ঘুমাই যাও। এই তুই ঠিকঠাক চিনিস তো? এটা কি সে রিসোর্ট? গাফফর যেভাবে বলেছে সেভাবেই তো আসলাম। গাফফার না আসায় আমরা ঝামেলায় পড়ে গেলাম। হঠাৎ ওর বোর এমন অসুখ হবে কে জানতো। তাছাড়া ও না আসলে কোনো সমস্যা নেই, ও নাকি এখানে সবাইকে বলে রেখেছে। আশেপাশে তো কাউকে দেখছি না। হ্যাঁ, আপনাদের আসতে কোনো সমস্যা হয়নি তো? আপনি কে? আমি এই রিসোর্টের ম্যানেজার। গাফফার স্যার আপনাদের আসার কথা আমাকে মোবাইল করে জানিয়েছে। ও আচ্ছা, এই গাড়ির ভিতরে আমাদের লাগেজগুলো বের করার ব্যবস্থা করুন। লাগেজগুলো সব আমি নিতেছি। ও আচ্ছা, আপনি তাহলে এখানে কাজ করেন, গাড়ি থেকে লাগেজগুলো নামিয়ে রুমে পৌঁছে দিয়ে আসেন। জি আচ্ছা স্যার, আপনারা আসুন, আমি আপনাদের রুম দেখিয়ে দিচ্ছি। আসুন স্যার। লাগেজগুলো সব এনেছো? সব আনা শেষ। খুব ভালো করেছো। আচ্ছা ঠিক আছে, তোমরা এখন যাও। স্যার, আপনাদের যখন যা লাগবে আমাদের বলবেন। আচ্ছা ঠিক আছে, শোনো, এই টাকাটা রাখো, এটা তোমাদের বকশিস। না না স্যার, বকশিস লাগবে না, এটা তো আমাদের দায়িত্ব। তোরা মনে হয় আমার চিনতে পারিসনি, আমি শফিক। শফিক? কোন শফিক? এসএসসি তে একসাথে পড়তাম, তোরা এসএসসি তে A+ পাইলি, আমি তো পাশ করতেই পারলাম না। আরে আমি শফিক, আমার চিনতে পারতেছিস না? শফিক মানে ফিল্টু শফিক? ও মাই গড, আমরা তো কেউ তোকে চিনতেই পারি নাই। আমি কিন্তু দেখার সাথে সাথে ঠিকই তোদের চিনতে পারছি, তুই সায়েম আর তুই ফরিদ। আসলে অনেকদিন আগের কথা তো, তোর মুখটা প্রায় ভুলেই গিয়েছিলাম। তুই কি এখন এখানে কাজ করিস? ওই আর কি, সবই আল্লাহর ইচ্ছা। তোকে পেয়ে ভালোই হয়েছে। আমরা যে কয়টা দিন এই রিসোর্টে আছি তুই আমাদের সাথে সাথেই থাকিস। প্রয়োজনে রিসোর্টের মালিকের সাথে কথা বললে তোকে আমাদের সাথে সবসময় থাকার রিকোয়েস্ট করব। আলাদা করে মালিককে বলতে হইব না, মালিক আমারে কইয়াই দিছে সবসময় তোদের সাথে থাকতে। জি স্যার, আপনাদের সহযোগিতায় আমরা দুইজন সবসময় পাশে থাকব। তাহলে তো খুবই ভালো হয়। এই নীলা শোনো, এই হচ্ছে শফিক, আমাদের কলেজ ফ্রেন্ড। আরে বেটা, কলেজ লাইফের ফ্রেন্ড বলছিস কেন? তুই স্কুল লাইফের ফ্রেন্ড। আমরা কলেজে উঠে গেলেও ও ফেল করে স্কুলে রয়ে গেছিল। মাই মিস্টেক। আচ্ছা শোনো নীলা, ও হচ্ছে আমার স্কুল ফ্রেন্ড শফিক, ওরফে ফেল্টু শফিক। আচ্ছা শোনো না, আমার না খুব টায়ার্ড লাগতেছে। আমারও এত রাস্তা জার্নি করে এসে চোখের পাতা মেলতে পারছি না। আচ্ছা তোরা রেস্ট নে, আমি আজকে যাই। তুই কিন্তু সকাল সকাল চলে আসবি, আমরা কেউ কিন্তু গ্রামের কিছু চিনি না। তোরা কোনো চিন্তা করবি না, সকালবেলা দরজা খুলেই দেখবি আমি দরজার সামনে দাঁড়ায় আছি। দায়িত্ব কিন্তু নিলি, দায়িত্ব পালনে ফেল করিস না। না না, ইনশাআল্লাহ ফেল করব না। তাহলে আমরা আসি। চলে আসিস। চলো চলো কি ব্যাপার শফিক, চলে আসছিস? যাক ভালো, দায়িত্ব পালনের পরীক্ষা অন্তত তুই ফেল করিসনি, ভালোভাবেই পাশ করেছিস। তোর সাথে কে এটা? আমার বউ, ওকে চিনতে পারছিস? না চিনতে পারিনি, তবে মুখটা চেনা চেনা লাগছে। আমাদের অঙ্কের মাস্টার রতন স্যারের কথা মনে আছে? মনে আছে, বিকেলবেলা আমরা সবাই প্রাইভেটে যাইতাম। স্যার একটা মেয়ে ছিল, রত্না না রেণুকা কি যেন নাম। আমরা অঙ্ক না পারলে স্যারের হুকুমে বেত এনে দিত, আর স্যার আমাদের মারতেন। ও হচ্ছে রতন স্যারের মেয়ে রেণু। ফরিদ ভাই, সাইম ভাই, এবার নিশ্চয়ই চিনতে পেরেছেন। শফিক বন্ধু, তুই আমার বুকে আয়। স্যারের পিটনের প্রতিশোধ একমাত্র তুই নিতে পেরেছিস। স্যারের মেয়েকে বিয়ে করেছিস, এর চেয়ে বড় প্রতিশোধ আর হতেই পারে না। সাইম ভাই, প্রতিশোধ কিন্তু বাবাও নিয়েছে। সারা জীবন তো ছাত্রকে শাসন করতে পারবে না, তাই মেয়ের জামাই বানিয়েছে, বাকি জীবন যেন মেয়ে শাসন করতে পারে। কিন্তু রতন স্যার যেরকম রাগী আর বিচক্ষণ মানুষ,
তোর মতো ফেলটুসের কাছে তার মেয়ে বিয়ে দিল কিভাবে? আমাদের কিন্তু লাভ ম্যারেজ। বলিস কি রে শফিক, তোকে তো আর ফেলটুস বলা যাবে না। ভালোবাসার প্রতিযোগিতায় তুই তো আমাদের থেকে এক ধাপ এগিয়ে। ঠিকই বলেছেন, আপনার বন্ধু এদিক দিয়ে অনেক মেধাবী, প্রেম ভালোবাসার দিক দিয়ে সে একবারে গোল্ডেন A+। আচ্ছা, তোমরা কি এখানে শুধু গল্প করতে এসেছো? আর গল্প করা হলে তোমরা ঢাকাতেই করতে পারতাম। চলেন ভাবি, ওনারা গল্প করুক, আমরা একটু ঘুরে আসি। কি যে বলেন না ভাবি, আমরা তো এখনই ঘুরতে বেরোবো। তাছাড়া রিসোর্ট থেকে আপনাদের জন্য গাড়ির ব্যবস্থা করা হয়েছে। আরে গাড়ি তো আমাদের সাথেই আছে। এক গাড়িতে তো আর সবার জায়গা হবে না। আমরা গাড়িতে যাচ্ছি, তুই আর তোর বউ একটা রিক্সা নিয়ে আমাদের পিছন পিছন চলায়। শুধু শুধু আরেকটা গাড়ি ভাড়া করে বাড়তি খরচের কি দরকার? বাড়তি খরচ কেন হইব? এটা তো শুধু তোদের চলাচলের জন্য ব্যবস্থা করা হয়েছে। বাহ, রিসোর্টের মালিক তো দেখা যায় অনেক উদার, ক্লায়েন্টের জন্য গাড়ির সার্ভিসও দেয়। ফ্রি গাড়ি হলে সমস্যা নেই, 2 গাড়িতে সবাই আরামে এসে বৈশা ঘুরতে যাওয়া যাবে। ফ্রি কার সার্ভিস বলে কথা। ঠিক আছে চলো। ভুল করে ফেলেছি, পানির বোতলগুলো ভুলে সব গাড়িতে রেখে এসেছি। শফিক, তুই একটু জানা পানির বোতলগুলো নিয়ে আয়। আমি এখনই যাইতেছি। আচ্ছা, কি যেন নাম তোমার? আমার নাম রেনু। আমার না এখনো বিশ্বাস হচ্ছে না যে তুমি রতন স্যারের মেয়ে। বাবা এখনো আপনাদের কথা বলে। আপনাদের দুইজনের মতো মেধাবী ছাত্র বাবার কোনোদিন দেখেনি। স্যার সবসময় একটু বাড়িয়েই বলেন। আসলে স্যার অনেক সহজ সরল তো, তাই এমন বলেছে। স্যার অবশ্যই সমস্যা হবে, তা না হলে কি ওই ফেলটু শফিকের সাথে স্যারের মেয়ের বিয়ে হয়? স্যারের মেয়ের বিয়ে হতো বড় কোনো ডক্টর ইঞ্জিনিয়ারের সাথে। পরিবেশটা সুন্দর। শফিক, গাড়িটা কি ছায়া রাখা হয়েছে? হ্যাঁ, আমি ড্রাইভার দুজনকে বলে দিচ্ছি গাড়ি যেন ছায়া পার্ক করে রাখে। আচ্ছা ঠিক আছে। তো শোন না, গ্রামে তো অনেকদিন আসি না, গ্রামের কোথায় কি আছে বিকেলে একটু চল ঘুরতে যাই। আচ্ছা, তোরা কোনো চিন্তা করিস না, আমি সব বন্দোবস্ত করতেছি। তোদের খুব সুন্দর একটা জায়গায় নিয়ে যাবো। তোমার কি মনে হচ্ছে না তোমার বন্ধুরা তোমাকে প্রাপ্য সম্মানটা দিচ্ছে না? কি সব কম, বন্ধু তো বন্ধুই, আর ওরা আমারে কখনো অসম্মান করে না। কথায় কথায় ফেলটুস বলছে, এটা সেটা আনাচ্ছে তোমাকে দিয়ে। বন্ধুর দরকার পড়লে বন্ধুরই তো কইবো, তাই না? ডাকার মধ্যেও তো একটা আন্তরিকতা থাকে। অনেকদিন পর দেখা হয়েছে, তাই হয়তো একটু সংকোচের মধ্যে আছে। তুমিও তো তাদেরকে অনেকদিন পর দেখেছো, তোমার তো কোনো সংকোচ হচ্ছে না? শোনো রেনু, এত বিষয় ধরলে হয় না। তাছাড়া বন্ধু বান্ধবের মধ্যে একটু ফাইজলামি ইয়ার কি হয়তো হইবই। এই জন্য তারা তোমাকে কথায় কথায় ফেলটুস বলে ডাকবে? আমার তো ভালোই লাগে, 13-14 বছর পর কেউ আবার আমার এই নামে ডাকতেছে। আমি তো অতীতে ফিরে যাইতেছি। খুব ভালো হয়েছে, অতীতে যখন ফিরে গিয়েছো ফর্ম ফিল আপ করে এসএসসি পরীক্ষাটাও দিয়ে আসো। শোনো রেনু, দেখো তো, এটা তো আসলেই বিপদ। এই রাগী বউ নিয়ে কিভাবে সংসার করবো? কথায় কথায় রাগ করে। আজ কোথায় যাবি ক, আমি বন্দোবস্ত করে দিতেছি। শফিক, আসলে আজকে আমি আর ফরিদ চাচ্ছিলাম আমরাই নিজেরা গ্রামটা ঘুরে দেখি। ঠিক আছে চল, আমি ঘুরে দেখাইতেছি। তোর আজ আমাদের সাথে যেতে হবে না, তুই বরং এইখানেই থাক। সবসময় আমাদের সাথে থাকলে আবার তোর মালিক উল্টা কিছু ভাবতে পারে। আরে মালিক কিছুই করবো না। বন্ধু দেখ, আমরা চাই না যে আমাদের জন্য তোর চাকরির কোনো ঝামেলা হোক, তাই আজকে তুই এখানেই থাক, আমরা ঘুরে আসি। আরে কইলাম তো, আমার চাকরির কোনো ঝামেলা হইব না। বাংলা বুঝিস না? তোকে থাকতে বলেছি, তুই থাক। আমরা কি বাচ্চা খোকা নাকি যে হারিয়ে যাব? তুই তোর কাজ কর, আর আমাদেরকে আমাদের কাজ করতে দে। আচ্ছা তুই এক কাজ কর, বড় বোয়াল মাছ আর হাঁসের মাংস রান্না করার ব্যবস্থা কর। দুপুরে ফিরে এসে সবাই একসাথে লাঞ্চ করবো। আচ্ছা ঠিক আছে। চলো। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আমাদেরকে চিনতে পেরেছেন? না তো বাবা। স্যার আমি সায়েম, 2003-এর ব্যাচ। স্যার আমি ফরিদ। ও সায়েম, ফরিদ, গোল্ডেন A+, মনে পড়েছে। স্যারের দেখি সবই মনে আছে। মনে ঠিকই আছে, ইদানিং একটু চোখে কম দেখি, তা চিনতে পারি নাই। স্যার পরিবার নিয়ে গ্রামে ছুটি কাটাতে এসেছি। খুব ভালো করেছো। রিসোর্টে উঠেছো নিশ্চয়ই? আমার মেয়ের জামাই তো। জি স্যার, শফিক যে রিসোর্টে চাকরি করে আমরা ওই রিসোর্টেই উঠেছি। এটা আপনি কি করলেন স্যার? এত বড় ভুল কিভাবে করলেন? আমি আবার কি ভুল করলাম? না মানে স্যার, আপনার মেয়ের সাথে কিনা ওই ফেলটু শফিকের বিয়ে দিলেন?
তাতে কি, জামাই আমার লেখাপড়ায় দুর্বল কিন্তু মানুষ হিসেবে তো ভালো। তারপরেও স্যার, আপনার মতো এমন নামডাকালা শিক্ষকের জামাই কিনা একটা ফেলটুস অশিক্ষিত। জন্ম মৃত্যু বিয়ে সবই আল্লাহর হাতে। তিনি যা করেছেন ভালোই করেছেন। স্যার একটা কথা থেকে ফিরছিলাম। স্কুল ছুটির পর বাচ্চাদের একটা কোচিং করে আসলাম। আহারে, এই বয়সে স্যারকে কয়টা টাকা আয়ের জন্য বাচ্চাদেরকে কোচিং করাইতে হচ্ছে। স্যারের কষ্ট আর কোনোদিন কমলো না রে। না না বাবা, টাকার জন্য না। গ্রামের যেসব বাবা মায়ের বাচ্চাদের প্রাইভেট পড়াবার সামর্থ্য নাই, তাদের জন্য আমার মেয়ে আর মেয়ের জামাই কোচিং ক্লাসের ব্যবস্থা করে দিয়েছে। সেখানেই বাচ্চাদের কোচিং করিয়ে আসতাম। স্যার, স্কুলের বেতনের এই সামান্য টাকা আপনার সংসার চলে? আলহামদুলিল্লাহ ভালোই চলে। তাছাড়া আমার মেয়ে এইখানে একটা ক্লিনিকে কাজ করে, সেখানেও কিছু আয় হয়। ছোট সংসার ভালোভাবেই চলে যায়। আপনার মেয়ে মানে শফিকের বউ রেনোভার ক্লিনিকে কাজ করে, নার্স নাকি? না না, নার্স হবে কেন? আমার মেয়ে তো ডাক্তার, MBBS ডাক্তার। স্যার কি আমাদের সাথে মজা করছেন? এই বয়সীকের মজা করা ছাঁচে। স্যার, আপনার MBBS পাশ করা মেয়েকে আপনি শফিকের সাথে বিয়ে দিয়েছেন? বিয়ের সময় তার রেনু ডাক্তার হয়নি। জামাই বাবাজি নিজে কষ্ট করে রেনুকে পড়ালেখা করিয়ে ডাক্তার বানিয়েছে। না স্যার, আপনি ভুল করছেন। আপনি চাইলে আপনার মেয়ের জন্য ভালো পাত্র জোগাড় করতে পারতেন। আমার মেয়ের জামাই নিয়ে আমার কোনো অভিযোগ নাই। আমার মেয়ের জামাই লাখে একটা। আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই। স্যার, আপনার মেয়ে আপনার বিষয়, আমাদের কাছে একটু খটকা লেগেছে তাই আমরা বলেছি আর কি। তাহলে এখন আসি, তোমরা পারলে বাসায় এসো, খুশি হবে। চেষ্টা করবো স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, একা একা দাঁড়ায় আছো যে? আজ ওনাদের সাথে যাওনি? সাইম আর ফরিদ অনেক কইরা যাইতে কইলো, কিন্তু আমার এখানে তো কাম আছে, এই জন্য যাইতে পারিনি। আমি কি তোমার নতুন বিয়ে করা বউ? 4 বছর প্রেম করছি, 3 বছর ধরে সংসার করতেছি। তোমার কি ধারণা তোমার মিথ্যা কথা আমি ধরতে পারবো না? আমি আবার কি মিথ্যা কথা কইলাম? তারা একাই ঘুরতে বের হয়ে গেছে, তোমাকে নেয়নি। সাথে নেয়নি, তাতে কি হইছে? আমার জাত নষ্ট হয়ে গেছে? তুমি বোঝো না কেন? 13-14 বছর অনেক সময়। এতদিনে তাদের আরো অনেক বন্ধু বান্ধব হয়ে গেছে। তোমার এখন তারা বন্ধু নাও ভাবতে পারে। ওরা আমারে বন্ধু না ভাবুক, আমি তো ওদের বন্ধু ভাবি। আর আমার বন্ধু আমার কাছে মেহমান। জীবনটা এত সহজ সরল বানায় না। মানুষ জঙ্গলে গেলে সোজা গাছটাই কিন্তু আগে কাটে। বাবা, এত যে জ্ঞানের কথা কইতাছো, এই আমারে সহজ সরল পাইয়াই তো আমারে ভালোবাসছিলা। ওই যে একটু আগে সোজা গাছের কথা বললাম, সোজা গাছ পেয়ে আর দেরি করি নাই, ডাইরেক্ট কোপ মেরে দিছি। তাই না? জি তাই। এতদিন ভাবতাম তুই ফেলটুস আর অশিক্ষিত, এখন তো তুই দেখছি রীতিমতো স্বার্থপর। আমি আবার কি বলবো? তুই নিজে অশিক্ষিত হয়ে একটা মেধাবী মেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ এভাবে নষ্ট করে দিলি। তোর বউ একজন পাশ করা ডাক্তার, আর সে কিনা গ্রামে একটা নর্মাল ক্লিনিক চালায়। আমি ওর ইচ্ছার বিরুদ্ধে কিছু করি নাই, আর ক্লিনিকটা এই দিতে চাইছিল। এখানে রোগী দেখে কয় টাকা আয় করবে? গ্রামের মানুষ চিকিৎসা শেষে ভিজিটের বদলে লাউ, কুমড়া, হাঁস মুরগি দিয়ে যায়। আমার বউ এটাতেই খুশি। শোন শফিক, আমি আর ফরিদ সিদ্ধান্ত নিয়েছি তোকে ঢাকায় নিয়ে যাব। ঢাকায় আমাদের অনেক পরিচিত বন্ধু বান্ধব আছে, কাউকে না কাউকে বললে তোকে একটা কেয়ারটেকার অথবা দপ্তরের চাকরি ঠিক করে দিতে পারবো। শুধু কেউ জিজ্ঞেস করলে তুই বলবি তুই আমাদের গ্রামের লোক। তুই যে আমাদের বন্ধু এটা বলার দরকার নাই। হাসিস কেন? তোদের কথা শুনে আমি এখানেই ভালো আছি রে। ঠান্ডা মাথায় ভাব, গ্রামে থেকে তুই কি করবি? ঢাকা গেলে এর থেকে ভালো বেতনে চাকরি করতে পারবি, আর তোর বউ ভালো একটা জায়গায় ডাক্তারি করতে পারবে। না রে, আমি গ্রাম ছেড়ে কোথাও যাবো না। সেটা তোর ব্যাপার, তবে বন্ধু হিসেবে বলা দরকার ছিল তাই বললাম। এখন ডিসিশন তোর। শোন, আমরা আগামীকালকে ঢাকা চলে যাচ্ছি। তোর সিদ্ধান্ত পরিবর্তন হলে আমাদেরকে জানাবি, আমরা তোর জন্য একটা ভালো চাকরির ব্যবস্থা করে দেবো। তোরা আমার কথা ভাবছিস, এতেই আমি খুশি। আমি গ্রামেই থাকবো, এটা আমার ফাইনাল ডিসিশন। এই চল রুমে যাই।
তোমার মতো একটা মেধাবী মেয়ে এই গ্রামে থেকে ক্যারিয়ার কেন নষ্ট করছো? মানে তুমি একজন ডক্টর, তোমার মতো মেধাবী মেয়ের এই গ্রামে কোনো ফিউচার নেই। কে বলেছে ফিউচার নেই? গ্রামের মানুষের ভালোবাসা আর দোয়াতে আল্লাহর রহমতে অনেক সুখে আছি। এর নাম সুখ? আচ্ছা, ক্যারিয়ার না হয় বাদই দিলাম, তাই বলে এরকম একটা অশিক্ষিত কেয়ারটেকার বিয়ে করতে হবে কেন? আমি আমার স্বামীকে নিয়ে অনেক ভালো আছি। ও ছিল বলেই আমি ডাক্তার হতে পেরেছি। তোমার মতো সুন্দরী মেধাবী মেয়ের জন্য কত ডাক্তার, ইঞ্জিনিয়ার, অফিসার লাইন দেবে, আর তুমি কিনা বোকার মতো একটা অশিক্ষিত কেয়ারটেকারকে বিয়ে করলে আর জীবনটা নষ্ট করে ফেললে। দেখেন ভাবি, আমার স্বামীরে নিয়ে কেউ কিছু বললে আমার ভালো লাগে না। তাছাড়া আমি আমার স্বামীরে নিয়ে অনেক খুশি। এই হচ্ছে গ্রামের মেয়েদের প্রবলেম, বোঝে কম, চিল্লাই বেশি। কম বোঝে না, ঠিকই বুঝেছে, তার জন্যই তো মেজাজ খারাপ করে চলে গেছে। দেখবেন ভাবি মনে মনে ঠিকই আফসোস করবে। আচ্ছা থাকবে, এটা তোর লাইগা ফরিদ, এটা তোর লাইগা। এটা নীলা ভাবি, কমা ভাবি, এটা আপনার লাইগা। এসবের কি দরকার ছিল? কি যে কস না, ভাবিরা প্রথম আমাকে গ্রামে বেড়াইতে আইছে, খালি হাতে বিদায় দিই কেমন। শুধু শুধু বাড়তি খরচ না। আচ্ছা শফিক, এই টাকাটা ধর। না না, এটা 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 হয় নাকি? আরে বেকুব, এটা বকশিস না, বন্ধু হিসেবে দিছি, রাখ। সত্যি সত্যি যদি বন্ধু ভাবস তাহলে এই টাকা আমি নিতে পারবো না। এই টাকা আমার দিস না। আচ্ছা ঠিক আছে, চলো গাড়িতে উঠি। এই দাঁড়াও, আমার জুতায় না ময়লা লেগেছে। আরে আসলেই তো ময়লা লাগছে, কিভাবে লাগলো? জানি না কোথা থেকে লাগলো, এখন তো এটা পরিষ্কার করতে হবে। শফিক দেখ না, একটা রুমাল কিংবা কাপড় পাওয়া যায় কিনা, ওর জুতাটা তো পরিষ্কার করতে হবে। এই, তোমার বেডে ওকে টিস্যু আছে? থাকলে আপাতত দাও। টিস্যু তো শেষ হয়ে গেছে। আচ্ছা আপাতত এই শাড়িটা দিয়ে মুছে ফেলি, কি বলো? না না ভাবি, কিন্তু শফিকের দেওয়া শাড়ি। আমাকে কখনো এসব শাড়ি পরতে দেখেছেন? আর এখন এই মুহূর্তে আমি জুতা মোছার কাপড় কই পাবো? আর ব্যাগে তো টিস্যুও নেই। ভাবি, আমি শার্ট দিয়ে আপনার জুতো মুছে দিচ্ছি, শাড়িটা নষ্ট করবেন না। তাহলে স্যার, কর্মচারীর সামনে মালিক নিজের শার্ট খুলে জুতা পরিষ্কার করতে খুবই খারাপ লাগে। আমি ম্যাডামের জুতা পরিষ্কার করে দিচ্ছি। কে কর্মচারী, কে মালিক? আরে তুই ওনার কথা কান দিস না তো। ম্যানেজার সাহেব, আপনি কি বলতেছেন এসব? আমি ঠিকই বলছি, আপনারা যাকে দিয়ে এই লাগেজ টানাচ্ছেন তিনি আমাদের রিসোর্টের মালিক। যিনি নিজের শার্ট খুলে বন্ধুর ওয়াইফের জুতা পরিষ্কার করে দিচ্ছে তিনি আমাদের মালিক, শফিক স্যার। আপনি জানেন বেকারটা যান। জি স্যার। একটাও কাজের না, সামান্য একটা অভিনয় করতে বলছিলাম, সেটাও পারেন। কিন্তু বন্ধু, তোর অভিনয় আমরা হতবাক। এই কয়দিনে একবারের জন্য মনে হয়নি যে এই রিসোর্টের মালিক। ভাই আপনি আমাদের ব্যবহারে কষ্ট করেন, ভাই আপনি আমাকেও মাফ করে দিবেন প্লিজ। ছি ছি ভাবি, আপনারা এসব কইতাছেন কেন? এবার কিন্তু আমার নিজেরই দোষী মনে হচ্ছে। আচ্ছা তোমরা ব্যাগ নিয়ে ভিতরে বসো, গাড়িতে যাও, আমরা একটু আসছি। এই চল। কিন্তু তুই এত কিছু করলি কিভাবে? তোরা তো জানিস ছোটবেলা থেকে আমি পড়ালেখা অনেক দুর্বল ছিলাম। চাইনা টু এসএসসি পাস করলেও ইন্টারমিডিয়েট পাস করতে পারিনি। এরপর নিজের পরিশ্রমে আর কষ্টে একটা ব্যবসা দাঁড় করে, সেই ব্যবসার লাভের টাকায় বাপদাদার ভিটায় রিসোর্ট আর পিকনিক স্পটটা দিই। আমাদের এলাকা মোটামুটি পর্যটন শিল্পের জন্য ভালো। ব্যাস, ব্যবসাটা দাঁড় হয়ে গেল, আমার ভাগ্য খুলে গেল, আর বাকিটা তো তোরা দেখলি। অথচ প্রাতিষ্ঠানিক শিক্ষার মাপকাঠিতে পরিমাপ করতে গিয়ে তোকে আমরা বানিয়েছি অশিক্ষিত মূর্খ। আর আমরা কথায় কথায় তোকে অপমান করেছি। আরে ধুর, বন্ধু বান্ধবের মধ্যে এত নিয়ম কানুন চলে নাকি? একটু আধটু তুই আর কি করতেই পারোস, এগুলো না আমি কিছু মনে করি না। বন্ধু, আমি আজকে একটা জিনিস পরিষ্কারভাবে উপলব্ধি করেছি, শিক্ষা মানুষকে শিক্ষিত করতে পারলেও সত্যিকারের মানুষ বানাতে পারে না। সত্যিকারের মানুষ হতে হয় নিজের চেষ্টায়। আমরা বড় বড় সার্টিফিকেট আর ডিগ্রির পিছনে ছুটতে গিয়ে আমাদের বন্ধু বান্ধবদের থেকে দূরে সরে গেছি, মানবিকতা আর মনুষ্যত্ব থেকে দূরে সরে গেছি।
তোরা কিন্তু আমার লজ্জায় ফেলাই দিতেছিস। দোস্ত আমাদের তুই মাফ করে দে। আরে কি করতাছস তোরা? তুই গ্রামে থেকেও বন্ধুত্বের মর্যাদা দিতে পেরেছিস, আর আমরা শহরে থেকেও তোর বন্ধুত্বের কাছে হেরে গেলাম। আমাদেরকে ক্ষমা করে দিস দোস্ত। মাফ করতে পারি, তো একটা শর্ত আছে। কি শর্ত? প্রতি বছর অন্তত একবার আমাকে এখানে বেড়াইতেই তুই। এটা কোনো শর্ত হলো? এটা তো দাওয়াত, অবশ্যই আসবো। আর ভাগ্যে থাকলে তোর ভাতিজিয়া ভাতিজিও আমাদের সঙ্গে আসবে। তাইলে তো সেই দিন হইব আমার ঈদের দিন। একদম।